সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএমসি আয়োজিত গর্ভকালীন স্বাস্থ্য ঝুঁকি এবং পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি ভাবনাতে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আমার সাথে আছেন দুইজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফেরদৌসী বেগম, যিনি স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, ফর্মার প্রেসিডেন্ট অফ ওজিএসপি, এবং আমাদের সাথে আরও আছেন তসলিম উদ্দিন খান, যিনি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এসএমসি। স্যার, দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। বাংলাদেশে গর্ভবতী মায়েদের অপুষ্টির প্রধান কারণ, পরিণতি এবং এর স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিত্রাণ কিংবা পরিকল্পনাগুলো কি কি হতে পারে, শুরুতে জানবো আপনার কাছে। আমাদের প্রচুর সংখ্যক মা প্রত্যেক বছর গর্ভবতী হন এবং গর্ভ একটা স্পেশাল সময়, বিশেষ করে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য, কারণ সন্তান জন্মের মাধ্যমেই পরবর্তী প্রজন্মতে আমরা পৌঁছাতে পারি। তো সুতরাং গর্ভকালীন সময়ে যত্ন নেওয়া, প্রসবের সময় যত্ন নেওয়া, প্রসব পরবর্তী সময়ে যত্ন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এইখানটায় মায়ের যত্ন নেওয়া মানে শিশুর যত্ন এবং পরিবারের যত্ন, এবং এখানে অনেকগুলো টেকনিক্যাল কাজ আছে যেগুলো করা প্রয়োজন। তো তার ভিতরে আমরা বলি যে একটা নির্দিষ্ট সংখ্যায় গর্ভকালীন সেবা দেওয়া, আবার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, মানে কোন কোন সময় দিতে হবে, এবং প্রত্যেকটার আবার কোয়ালিটি হতে হবে, যে এই কাজগুলো করতে হবে। যার মধ্যে আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি, যে গর্ভকালীন সাপ্লিমেন্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মা এবং শিশু দুজনই শুধু গর্ভকালীন সময় ভালো থাকেন তা না, পরবর্তীতে যাতে আমাদের শিশুটি খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং মা সুস্থ থাকেন। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। এবং ম্যাডাম, এই যে আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপট, এত অপুষ্টিতে ভুগছে মায়েরা, আমরা তো কিছু কারণ জানলাম, কারণ এবং প্রতিকারের ব্যাপারগুলো যদি সামনে আনতে চাই, যে প্রাথমিকভাবে প্রতিকারের ক্ষেত্রে কী কী ধরনের সতর্কতাগুলো আসলে গ্রহণ করা জরুরি? আচ্ছা, এখন যে কথাগুলো নিয়ে আলোচনা দরকার আছে সেটা হলো যে অপুষ্টি যে হয়, অপুষ্টি কিন্তু এখন দুই রকম। একটা হচ্ছে ঘাটতি, আর একটা হচ্ছে অতিরিক্ত। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলি ডাবল বার্ডেন অফ নিউট্রিশন। তার মানে একটা গ্রুপ অপুষ্টিতে ভুগছে, মানে ওজন কম, ফুড সিকিউরিটি, খাবার অভাব অথবা কোয়ালিটি ফুড তার পাচ্ছে না, অন্যদিকে আরেকজন আবার অতিরিক্ত কনজিউম করে ফেলছে। সুতরাং দুইটাই কিন্তু আমাদের জন্য সমস্যা। এছাড়া আমরা আমাদের সার্ভেগুলো দেখি, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে আমরা বলি, সেখানে কিন্তু অনেক কিছুর ঘাটতি রয়েছে, বিশেষ করে এক এক এলাকায় এক এক মানুষের নানান রকম ঘাটতি রয়েছে। কোয়ালিটি ফুড খাওয়া, যেরকম আমরা বলি না যে সবজি ধোয়া এটসেট্রা, এরকম কিছু জিনিস আছে। তো এখন আমাদেরকে এই প্রত্যেকটা জায়গায় নজর দিতে হবে, যে যারা অপুষ্টিতে ভুগছে তাদের আমরা কারণগুলো জানি, যে কি কি করতে হবে তাদের জন্য, বিশেষ করে সাপ্লিমেন্টেশন প্লাস ফুড। আমরা বলি যে ফুডের উপরে তো কিছু নাই, তাই না? এবং এখানে একটা বার্তা আছে। বার্তাটা হচ্ছে যে প্রত্যেক দিন নানান ধরনের খাবার খাওয়া, মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড আমরা বলি। এবং সেখানে আমরা সুষম খাদ্যের কথা যদি চিন্তা করি কীভাবে খেতে হবে, কৃমি আমাদের জন্য একটা বড় ক্ষতিকর। ডেফিসিয়েন্সিগুলো অনেকের আছে, কিছু কিছু সমস্যার কারণে কিছু ডেফিসিয়েন্সি হয়, সেগুলো কিভাবে পূরণ করা যায়। এবং এইখানটায় নিজেরা যেমন সতর্ক থাকতে হবে, সেরকম আমাদের পাবলিক হেলথ প্রিভেনশন অ্যাজ এ হোল কিছু তাদের ইনভেস্টিগেশন কিংবা চিকিৎসা, এগুলোর ব্যবস্থাটা থাকা জরুরি। এবং সেটা আমরা গর্ভবতী মায়েদের জন্য করে থাকি থ্রু অ্যান্টিনেটাল কেয়ার, মানে গর্ভকালীন সেবা যেটা, সেটার মাধ্যমে। নিশ্চয়ই। এবং খাদ্যাভ্যাসের ব্যাপারটি আনলেন, আমরা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিসম্মত খাবার বা অনেক সময় এটা খেতে পারছি না, আবার অনেক সময় অনেক বেশি খেয়ে ফেলছি, ওভারওয়েট, ওজনাধিক্যতা, এটি অনেক সময় অপুষ্টির একটি কারণ হয়ে দাঁড়ায়। একটু জানবো এই বিষয়ে আরও বিস্তারিত, কিন্তু একটু স্যারের কাছে যেতে চাই। বাংলাদেশে গর্ভবতী মায়েদের প্রসব পরিকল্পনা এবং সেই সাথে তাদের গর্ভকালীন সার্বিক পরিচর্যা করাটা আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে করছেন? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। একটা হলো যে প্রত্যেকটা প্রেগনেন্ট মা, তার আমরা বলি অ্যান্টিনেটাল কেয়ার, এই সেবাটা পাবে, এটা সেবাটা খুবই দরকার তার প্রেগনেন্সিকালীন। কিন্তু এখানেই শেষ না, এইটা প্রেগনেন্সি নিয়ে একটা পরিবারে একটা প্ল্যানিং করতে হবে। এটা একটা একার পক্ষে, মায়ের পক্ষে সম্ভব না, পরিবারে অন্য অন্য যারা মেম্বার আছেন তাদেরও কিন্তু এ ব্যাপারে সহায়তা করতে হবে। তো আমরা কিভাবে বলি, আমরা বলি যে এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার মধ্যে যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো যে মাকে এমনভাবে অবস্থানে রাখা যে মা যাতে
ভালোভাবে বিশ্রাম নিতে পারে, মার সেই সুযোগটা থাকা, মা সুষম খাবার যাতে করে খেতে পারে, যাতে টাইমলি খাবার খেতে পারে, পরিবারের অন্যান্য সদস্যদের এই ব্যাপারে কিন্তু সহায়তা করতে হবে। সাথে সাথে যে জিনিসটা সেটা হলো মাকে কমপক্ষে 4 বার অ্যান্টিনেটাল অর্থাৎ প্রসব পূর্ব সেবা, এই প্রসব পূর্ব সেবা খুবই ইম্পর্টেন্ট। কোনো না কোনো সেন্টারে গিয়ে এই সেবাটা নিতে হবে স্বাস্থ্যসেবা কেন্দ্রে, এবং সেটা যে যাবে তার সাথে তাকে সহায়তা করতে হবে, কেননা মার একার পক্ষে অনেক সময় যাওয়াটা কিন্তু ডিফিকাল্ট বা সম্ভব হয় না। এটা মনে রাখতে হবে। কিছু টাকা কিন্তু আপনার সঞ্চয় করে রাখতে হবে। কেন? আলাদা করে রাখতে হবে। এই যে মা তার ডেলিভারির সময় এমনও হতে পারে যে মার এমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার হয়ে গেছে, অর্থাৎ মার নর্মাল ডেলিভারি হবে না, সেখানে সিজারিয়ান সেকশন লাগতে পারে। তো সেক্ষেত্রে তো আরও বেশি টাকা পয়সার দরকার। এই বিষয়গুলি আগে থেকেই চিন্তা করে রাখতে হবে। একটা ট্রান্সপোর্ট ঠিক করে রাখতে হবে যাতে করে মা যে কোনো সময় এমার্জেন্সি সিচুয়েশনে সেন্টারে যেতে পারে। সেটা কিন্তু একটা রিক্সা ভ্যানও হতে পারে, তাতে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু এই প্রিপারেশনগুলো আগে থাকা দরকার। তারপরে মার যে ব্লাড গ্রুপ সেইটা আইডেন্টিফাই করতে হবে, এবং কোনো একজন ডোনার আগে থেকেই রিলেটিভদের মধ্যে কার সেম ব্লাড গ্রুপ আছে এটা দেখে রাখা ভালো, কেননা যদি প্রয়োজন হয়। এগুলো সব কিন্তু প্রিকশন, পরিকল্পনা, এগুলো পরিকল্পনার মধ্যে কিন্তু থাকতে হবে। তো এই পরিকল্পনাগুলো যদি করে, সাথে সাথে একটা বিষয়ে আমি হয়তো পরেও সুযোগ পেলে বলবো, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যদি মা পায়, কেন মার যে খাবার খেয়ে পুষ্টির সব অভাব পূরণ করা খুবই ডিফিকাল্ট। তো সেইখানে যদি তার সাপ্লিমেন্ট পায় তাহলে তার পুষ্টির অভাব থাকবে না। একদিকে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টে 15 ইনগ্রেডিয়েন্টস রয়েছে, অন্যদিকে তার যদি ক্যালসিয়াম, এই দুইটা যদি কম্বিনেশন থাকে তাহলে মার নিউট্রিশনের দিকটাও পূরণ হলো। বাকি থাকলো একটা, মার টাইমলি যে ডেলিভারি হবে সেটা সেন্টারে হতে হবে। এই বিষয়গুলোর পরিকল্পনা যদি থাকে তাহলেই আমরা বলি এটাকে সমন্বিত পরিকল্পনা। এই সমন্বিত পরিকল্পনা থাকলে মার স্বাস্থ্য ভালো থাকবে, মাও সুস্থ থাকবে, শিশুও সুস্থ থাকবে। একদমই তাই, এবং খুবই চমৎকারভাবে বলেছেন স্যার। কিন্তু আমরা এখনো খেয়াল করি যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে একটি ডেলিভারি কিভাবে হবে, কিংবা একজন মাকে অ্যান্টিনেটাল চেক আপ করাটা কি কারণে জরুরি। আপনি তো বারবারই বলছেন আলোচনার মাধ্যমে যে মিনিমাম 4টি এবং ম্যাক্সিমাম 8টি, কিন্তু এটির মাধ্যমে একজন মায়ের কী কী ধরনের উপকার হতে পারে। মায়ের হঠাৎ করে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করলো কিনা, বা মায়ের ব্লাড গ্রুপিংটা আসলে কি, বা অন্যান্য যে ইনফেকশনগুলো বা বাচ্চার কন্ডিশন ঠিক আছে কিনা, এই বিষয়গুলো যে দেখাটা এই কারণে জরুরি, অ্যান্টিনেটাল চেক আপ করাটা জরুরি, কিছু ওষুধ খাওয়া জরুরি। আমাদের দেশে প্রত্যন্ত এলাকায় এই বিষয়গুলো নিয়ে একদমই তারা শঙ্কিত নয়, এবং এতে করে দেখা যায় নানা ধরনের জটিলতা ভোগ করছে। হঠাৎ করে ডেলিভারি টাইমে গিয়ে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন। এই প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করবো। একটু ম্যামের কাছে যেতে চাই। স্যার তো বলছিল যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের কথা, একটু জানবো যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি, এবং একজন গর্ভবতী মা এবং তার অনাগত সন্তানের পুষ্টির সার্বিক অবস্থা উন্নয়নে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট কিংবা ফুল কেয়ারের প্রয়োজনীয়তা কতটুকু। আমি একটু পিছন থেকে শুরু করি। সেটা হলো আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, যে পুষ্টি, তাই না, পুষ্টিটা ঠিকমতো হতে হবে। এবং এই পুষ্টির ভিতরে কিন্তু আমরা কয়েকটা জিনিস বলি। একটা হলো মাইক্রো আর ম্যাক্রো। ম্যাক্রো মানে যেমন প্রোটিন খেতে হবে, কার্বোহাইড্রেট খেতে হবে, আমরা সুষম খাদ্যের যেগুলো জানি। এখন আমরা কিন্তু একটা কথা বলেছি যে খনিজ দ্রব্য খেতে হবে, ভিটামিন খেতে হবে। এখন একটা প্রেগন্যান্সিতে মায়ের ঘাটতি পূরণের জন্য, প্লাস একটা শিশুর সার্বিক, আমরা বলি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে একটা হলো শারীরিকভাবে বেড়ে ওঠা, একটা হলো মানসিকভাবে বেড়ে ওঠা। এইগুলোর জন্য কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের দিকে খেয়াল রাখতে হবে, যে এই পুষ্টির অংশগুলো যদি শিশু পায় মায়ের গর্ভকালীন থাকা অবস্থায়, তেমন মায়ের যেমন উপকার হবে ঠিক একইভাবে শিশুটির উপকার হবে। তো এবার প্রথমে যদি মায়ের কথা বলি, মায়ের জন্য কি দরকার আমরা দেখতে পাচ্ছি যে তার পুষ্টি ঠিক রাখতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে প্লাস তার রক্ত কমতে দেওয়া যাবে না, অ্যানিমিয়া যেন না থাকে। কারণ যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে যেমন পোস্টপার্টাম হ্যামারেজ, যে কারণে মায়েরা বেশি মারা যান, সেটা বেশি হবে, প্রিক্লাম্পসিয়া বেশি হবে, এবং আরও অনেক রকম জটিলতা হতে পারে। তাকে যখন আমরা ম্যানেজ করতে যাব, মানে বিভিন্ন চিকিৎসা দিতে যাব, তখন আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যায় এগুলো। তো সুতরাং সেই ক্ষেত্রে আয়রনের কোনো বিকল্প নেই, এবং সেই রক্ত তৈরি করতে গেলে শুধু আয়রন নয়, আরও কতগুলো জিনিস লাগে।
এবং সেই জিনিসগুলোই কিন্তু মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট। আমি কিন্তু এখন মাইক্রো লেভেলে কথা বলছি, আমিষ লেভেলে নয়। অল্প অল্প, মাইক্রো কথার অর্থ হলো যেগুলো আমাদের শরীরে খুব অল্প পরিমাণ লাগে কিন্তু অপরিহার্য, এগুলো না হলেই চলবে না। তো সেই জিনিসগুলো গবেষণার মাধ্যমে বের করা হয়েছে। যে আমরা আগে কি করতাম, আগে বলতাম আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট, তাই না? কিন্তু এখন আমরা এমফাসিস করছি বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজে যেগুলোতে ঘাটতিগুলো রয়েছে, সেখানে আমরা বলছি। এবং আমাদের ন্যাশনাল লেভেলে 3টা মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে হয়েছে, প্রত্যেকটাতে দেখা গেছে আমাদের এই যে রক্ত স্বল্পতা কিংবা অপুষ্টি তার পিছনে প্রেগন্যান্সিতে, সেখানে আয়রন এবং ফলিক অ্যাসিডের বাইরে আরও কতগুলো জিনিস আছে, যেমন ভিটামিন এ, আয়োডিন, ভিটামিন বির ভিতরে ভিটামিন B12, এরকম আরও কতগুলো জিনিস আছে। তো এই সবগুলো মিলিয়ে যে উপাদানটি তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে অনেকগুলো দিচ্ছি আমরা, 2টা নয়। আর ক্যালসিয়াম তো আসবেই, কিন্তু ক্যালসিয়ামটার ভিতরে আমরা ঢুকাই নেই, কিন্তু ক্যালসিয়ামটা সঙ্গে দিতে হবে। তো এই যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট, এইটা দিলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মতো জায়গায় যেগুলো সমস্যা থাকে, যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি সাধারণত হয়ে থাকে গবেষণার মাধ্যমে প্রমাণিত, সেগুলো পূরণ করা যায়। তার ফলে যেমন শুধু রক্তশূন্যতা নয়, আরও অনেকগুলো অপুষ্টি এবং ভবিষ্যতে বাচ্চার গ্রোথের জন্য আমরা হেল্প করতে পারি। এবং সবচেয়ে বড় জিনিস, আমরা কিন্তু বারবার অ্যানিমিয়ার কথা বলছি, কিন্তু এটা একটা মিরাকল করে। সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু আবার কম ওজনের শিশু জন্মের হার অত্যধিক বেশি। তো এটা আমরা কমিয়ে আনতে পেরেছি। কিন্তু অবাক হওয়ার কাণ্ড হলো যে আমরা অ্যানিমিয়া সারানোর জন্যে এই অপুষ্টির জন্য ওইগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু বোনাস হিসেবে 13% কমে যায় হচ্ছে কম ওজনের শিশু। তার মানে আমাদের শিশুরা আরও ভালো বাড়ছে যদি আমরা এটা করছি। তাহলে একসঙ্গে আমাদের অনেকগুলো কাজ হচ্ছে। তো আমরা এটার গুরুত্ব বুঝতে পারছি, যেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা আমাদের জন্য এখন আমরা রিকমেন্ড করছি জাতীয়ভাবে যে প্রত্যেকটি গর্ভবতী মহিলা যেন, আমরা শুরু থেকেও খেতে পারেন, কিন্তু আমরা 3 মাস থেকে বলি যে শেষ পর্যন্ত প্রতিদিন একটা করে ক্যাপসুল খাবেন, এবং একটা মিনিমাম কয়েকটা আছে যে এই কয়টা খাওয়া প্রয়োজন। তো সেগুলো আমরা রিকমেন্ড করছি। 180টা আমরা কিন্তু প্রতিদিন একটা করে দিতে পারি, তাহলে মায়েরা এবং ভালো থাকবেন এবং অনাগত শিশুটি পর্যাপ্ত পুষ্টি নিয়ে জন্মগ্রহণ করবে। এক্ষেত্রে একটি বিষয় আমি যোগ করতে চাই, আমরা তো বলছি যে গর্ভবতী মায়েদের 3 মাস থেকে একদম আনটিল ডেলিভারি পর্যন্ত প্রতিদিন 180টা ট্যাবলেট টোটাল খাওয়া জরুরি। সেক্ষেত্রে প্রত্যন্ত এলাকার মাগুলোর ক্ষেত্রে একটি বিষয় বারবারই উঠে চলে আসে বিভিন্ন সামাজিক মাধ্যম জুড়ে বা বিভিন্ন নিউজের প্রেক্ষাপটে আমরা দেখছি যে দেখা যায় যে তারা বলছে মা চাচিরা তো কখনো খায়নি বা আমাদের দাদি নানিদের তো খেতে হয়নি, কিন্তু এই ট্যাবলেটগুলো খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, এই শঙ্কার জায়গা থেকে অনেকে এই ট্যাবলেটগুলো গ্রহণ করা থেকে বিরত থাকতে চায়। আপনি কি বলতে চান? আপনি তো একজন OGSBর সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশের সবচেয়ে রিনাউন্ড একজন গাইনোকোলজিস্ট, আপনার মুখে জানবো। আমাদের কথা হচ্ছে যে প্রথমে তো আমরা প্রফেশনাল হিসাবে বলবো, পেশাগত, যে এগুলো অবশ্যই খেতে হবে, কারণ এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারবে না কোনোটা, এমন কোনো কথা নাই, তাই না? যে কোনো ওষুধে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেরকম আয়রন খেলে কনস্টিপেশন হয়, একটু নশিয়া হতে পারে, মানে বমির ভাব কারো কারো হয়। বিশেষ করে বমির ভাব যে খুব হয় তা না, আমরা কি করি, প্রেগনেন্সিতে এমনি হয় না, হরমোনের প্রভাবে সবারই বমির ভাব হতে থাকে। তো বেশিরভাগ মানুষেরই হয়, 2-1 হয়তো বাদ যান। তো এখন এইটা কি ওই কারণেই হচ্ছে না ওষুধ খেয়ে হচ্ছে, সেটা অনেক সময় বোঝা যায় না। তবে যদি হয়, যেরকম আমরা বলছি আয়রন খেলে, এখানে কিন্তু একটা সুবিধা আছে। আমরা যখন শুধু আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড খেতে বলতাম, এখন ওটা চালু আছে, ওখানে 60 মিলিগ্রাম আয়রন দেওয়া থাকে। কিন্তু আমরা সমীক্ষাতে দেখতে পেয়েছি যে এতটা আয়রনের প্রয়োজন বোধহয় প্রেগনেন্সিতে নাই। 1, 2 নম্বর, এটা যদি আমরা হাফ করে দেই তাহলে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এগুলো কমিয়ে নিয়ে আসা যায়। সুতরাং মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টে আয়রন আছে 30 মিলিগ্রাম। তাতে সুবিধা হলো যে কনস্টিপেশন কমে যাচ্ছে, প্লাস আমার কিন্তু রক্তশূন্যতাটা মোটামুটি আমাদের যতটুকু প্রয়োজন। এবং একটা ব্যাপার আছে বাংলাদেশে, সেটা হলো আপনারা দেখেছেন যে অনেকে টিউবওয়েলের পানি কিছুক্ষণ রেখে দিলে লাল রং হয়ে যায়, তাই না? তার মানে ওই এলাকায় আয়রন অত্যন্ত বেশি। তাদের যদি হাই ডোজে আয়রন খাওয়ানো হয় তাহলে কিন্তু তাদের ক্ষতি হবে লাভের বদলে। সেই জন্য এটা কিন্তু সায়েন্টিফিক্যালি জাস্টিফাইড যে আমরা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টটা খাওয়া প্রয়োজন। এখন মানুষের যে ধারণা যে এটা খেলে বাচ্চা বড় হয়ে যাবে কিনা, হ্যাঁ, ডেলিভারিতে সমস্যা হবে কিনা, তো আমরা মায়ের কোনো ক্ষতি হবে কিনা, এগুলো তো সায়েন্স প্রমাণ করেছে যে না, এখানে কোনো ক্ষতি নাই। এখন মা দাদিরা খেতেন না, আমার কথা হলো যে এই বাংলাদেশেই
একসময় অ্যান্টিন্যাটাল কেয়ার, এখন আমরা বলি 70% বেশি, 75%, মানে আমাদের মায়েরা অন্তত একবার ডাক্তার দেখান কিংবা কোনো স্বাস্থ্যকর্মীর সংস্পর্শ, এটা তো আগেও আরও অনেক কম ছিল, তাই না? তো সুতরাং আস্তে আস্তে মানুষ জানতে পারছে যেগুলোর সুযোগ সুবিধা বেশি এবং সেগুলোই মানুষ পালন করছে। এখন তো আমাদের মা দাদিরাই বলেন যে দিলেন না আয়রন। একদমই, তার মানে প্রত্যেকে সচেতন হচ্ছে এবং আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করছি। প্রতিটি গর্ভধারণই হোক পরিকল্পিত, নিরাপদ এবং আনন্দের। জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংকে সম্প্রতি গবেষণা থেকে উঠে এসেছে যে সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি বছর প্রায় 3700 মা মৃত্যুবরণ করছেন এবং যেটি অনেক ক্ষেত্রে প্রতিরোধযোগ্য। এ বিষয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখেন, এটা আপনি যে কথাটা বলেছেন এটা হলো একটা প্রাক্কলন, যেখানে দেখা যায় যে 3700 থেকে প্রায় 4000 মা তার সন্তান জন্মদান করতে গিয়ে মারা যায়, যেটাকে আমরা মাতৃমৃত্যু বলি। এই যে মাতৃমৃত্যু, এটা অনেক ক্ষেত্রেই মাতৃমৃত্যুকে প্রিভেন্ট করা সম্ভব, মাতৃমৃত্যুকে অ্যাভয়েড করা সম্ভব। এবং তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যে কথাটা বললাম যে এএনসি সার্ভিস, প্রথম কয়েকটা দিক আছে। একটা হলো 20 বছরের আগে সাধারণত সন্তান নেওয়াটা ঠিক না। আপনি ইভেন যেটা আমাদের দেশে বিয়ের বয়স 18 বছরের নিচে বিয়ে করাটা আইনত কিন্তু দণ্ডনীয়। তারপরও প্রায় 50% অ্যাডোলেসেন্ট মেয়ের বিয়ে হয়ে যায় এবং তাদের মধ্যে অধিকাংশ অ্যাডোলেসেন্টরা আবার 20 বছরের মধ্যে প্রেগনেন্ট হয়ে যায়। তো এই যে অল্প বয়সে প্রেগনেন্ট হয় তাদের মধ্যে কিন্তু মাতৃমৃত্যুর হার বেশি। এটা একটা দিক গেল। আর একটা দিক হলো এই যে একটু আগে আমরা বললাম এএনসি সার্ভিসের কথা, সেখানে এএনসি সার্ভিস অনেক মাই পায় না। 4টা এএনসি সার্ভিস মাত্র 41% প্রেগনেন্ট মারা পায় আর বাকিরা পায় না। যার জন্য যে প্রবলেমটা হয় সেটা হলো ঝুঁকি আইডেন্টিফিকেশন করা যায় না। আর ঝুঁকি যদি আইডেন্টিফিকেশন না করতে পারলাম তাহলে কিন্তু সেখানেও একটা বড়সড় সমস্যা থেকে যায়। এটা হলো সেকেন্ড। আর থার্ড হলো যে আমরা চাই প্রতিটা প্রেগনেন্ট মা তার ডেলিভারি হবে কোনো না কোনো প্রতিষ্ঠানে। সেখানে কিন্তু এখনও প্রায় 35% প্রেগনেন্ট মা হাউস হোল্ড লেভেলে ডেলিভারি হয়। তো এটাও কিন্তু অনেক ঝুঁকি বাড়িয়ে দেয়। বাংলাদেশে আপা অনেক ভালো বলতে পারবেন যে বাংলাদেশে সাধারণত 2টো মেজর কারণ যেখানে মাতৃমৃত্যু হয় বেশি। একটা হলো পোস্টপার্টাম হ্যামারেজ, অর্থাৎ অধিক রক্তক্ষরণ, সেইটা একটা যেমন কারণ আছে। আরেকটা কারণ হলো যে এক্লাম্পসিয়া অর্থাৎ খিঁচুনি যে হয়, এটাও কিন্তু আর একটা মাতৃমৃত্যুর কারণ। দেখেন, এই 2টা মাতৃমৃত্যুর কারণের সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের একটা বিরাট সম্পর্ক আছে। আপনার যদি নিউট্রিশনের অভাব থাকে, আপনার যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তার কিন্তু পোস্টপার্টাম হ্যামারেজ হওয়ার বেশি সম্ভাবনা থাকে। বিভিন্ন নিউট্রিশনের অভাব থাকলে বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয় এবং সেখানে মাতৃমৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। তো এই সব কিছুই যদি আপনি চিন্তার ভাবনার মধ্যে রাখেন তাহলে দেখতে পারবেন যে আমাদের মাতৃমৃত্যু অনেকখানি আমরা প্রতিরোধ করতে পারি। একটা কথা আমাদের ভুললে চলবে না যে প্রতিটা প্রেগনেন্ট মা তার অনেক আশা নিয়ে পরিবারের জন্য একটা আনন্দ বয়ে নিয়ে আসবে এরকম একটা চিন্তার মধ্যে থাকে, এরকম একটা আশা করে। সেখানে যদি বিষাদে ছেয়ে যায় ওই পরিবারটা, এটা কোনোভাবে কাম্য না। প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাছে কাম্য না, মাতৃমৃত্যু বিশেষ করে। আমরা চাই, এটা একটা অধিকার, প্রত্যেক প্রেগনেন্ট মার একটা অধিকার। এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে কেউ মারা যাবে এটা আমরা চাই না। আমরা চাই যে একটাও মাতৃমৃত্যু বাংলাদেশে না হোক। একদমই, খুব চমৎকারভাবে বলেছেন। এবং আমরা কখনোই চাই না সন্তান জন্ম দিতে গিয়ে আর কোনো মা মৃত্যুবরণ করুক। স্যারের কথার প্রেক্ষিতে একটু ম্যামের কাছে আসতে চাই যে ম্যাম, এই যে প্রসবকালীন খিঁচুনি এবং প্রসব পরবর্তীকালীন রক্তক্ষরণ রোধে আমাদের আসলে কতটুকু সতর্ক থাকা প্রয়োজন এবং এর প্রেক্ষিতে আপনার পরামর্শ কি থাকবে? অবশ্যই আমরা কি বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই না? তো সুতরাং আমাদেরকে সতর্কতা একটা প্রিভেনশনের চাবিকাঠি। এখন প্রিভেনশন মানে এই সতর্ক কথাটার অর্থটা কি? মানে সবাইকে সতর্ক থাকতে হবে কিন্তু, তাই না? আমরা যেমন হাসপাতালে প্রহরী জেগে থাকবো, কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাতে হবে মানুষকে, তাই না? এবং তাদেরকে সচেতনতাটা বৃদ্ধি করতে হবে। একটু আগে তসলিম ভাই বলছিলেন প্রসব পরিকল্পনার কথা।
আমরা এখানে দুইটা কথা বলি, একটা হলো যে স্বাভাবিক প্রসবের জন্য রেডি থাকা, আর একটা হলো জরুরি অবস্থার জন্য রেডি থাকা, তাই না? আমাকে প্রসবের সময় আসতেছে, কোথায় প্রসব করাবো, আমার টাকা পয়সা রেডি আছে কিনা, আমার সঙ্গে কে যাবে, বাড়িতে কে থাকবে, অন্য বাচ্চাদের দেখাশোনা কে করবে, এগুলো মোটামুটি প্রথম থেকেই পরিকল্পনা নিতে হয় এবং যত দিন ঘনিয়ে আসে তত সবাইকে সতর্ক থাকতে হবে। কিন্তু পাশাপাশি এমার্জেন্সির জন্য রেডি থাকতে হবে, কারণ প্রেগনেন্সিকে আমরা বলি একটা স্বাভাবিক ঘটনা, যেমন আমি খাবার খাই, যেমন আমি ঘুমাই, এটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল ব্যাপার, স্বাভাবিক শরীরবৃত্তীয়, কিন্তু এটা যে কোনো সময় ডেঞ্জারাস হয়ে যেতে পারে, এমন একটা সমস্যা জন্ম মানে মৃত্যুর সম্মুখীন হয়ে যেতে হয় মানুষকে। তো সেইগুলোর জন্য কতগুলো ওয়ার্নিং সাইন আছে। এক, 2 নম্বর হলো যে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। বারবার বলা হচ্ছে আপনারা অন্তত 4 বার আসেন, বেসিক্যালি WHO এখন বলছে মিনিমাম 8 বার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এবং এটার কারণ আছে। এবং ম্যাক্সিমাম তো যে কটা লাগবে ডাক্তার যেগুলো বলবেন, কারো কারো তো আরও অনেক বেশি লাগে। 1, 2 নম্বর হচ্ছে হসপিটালে ডেলিভারি করার কোনো বিকল্প নেই, স্বাস্থ্য কেন্দ্রে ডেলিভারি করানো, কারণ ওইখানে যেমন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আছেন, এখনও কিন্তু আমাদের দেশে 30% ডেলিভারি বাড়িতে হয় এবং অদক্ষ হাতে হয়। তারা জানেন যে একটা ডেলিভারি বলে ব্যাপার আছে, কারণ ডেলিভারি তো হয় কিন্তু আমরা করাই না, তাই না? তো সঙ্গে ডেলিভারি তো হবেই, কিন্তু আটকে গেলে কি উপায় নিতে হবে সেটাই হচ্ছে দক্ষতার বিষয় এবং সতর্ক থাকার বিষয়। তো এইগুলোর সতর্কতার বিষয় কি, যে একদম প্রথম থেকে যে কথাটা বলা হলো যে আমরা কি বলি, অতিরিক্ত কম বয়সে বেশি বয়সে ঘন ঘন এবং অনেক বেশি এইভাবে বাচ্চা নেওয়া নিষেধ। আচ্ছা, আমরা একদম সরাসরি বলি যে এগুলো করা উচিত হবে না, এগুলো লিমিট আছে। 2 নম্বর হলো যে সবাইকে স্বাস্থ্যবতী, আমরা বলি প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং, আপনি গর্ভবতী হওয়ার আগে পরিবার থেকে, কারণ আমি একটা বলি মাতৃত্ব কিন্তু একটা অধিকার, সুতরাং একজন মাকে সুস্থ রাখা একটা সকলের দায়িত্ব, এটা শুধু মায়ের দায়িত্ব নয়, পরিবারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সবার দায়িত্ব। তো সুতরাং সে রেডি হচ্ছে কিনা সেই ব্যাপারে আমরা বলি প্রসব পরবর্তী আগে, মানে ডেলিভারি হওয়ার আগেই, প্রেগনেন্ট হওয়ার আগে কেয়ার নিতে হবে, তাই না? প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং অ্যান্ড কেয়ার বলি আমরা, যে এই যেমন রক্তশূন্যতা, এটা সারিয়ে ফেলা যায়, আমার গায়ে ওজন বেশি, কমিয়ে ফেলা যায়, প্রেশার যারা আছে তারা চিকিৎসা নিতে পারেন। আমাদের কিন্তু কম বয়সীদের মধ্যে অনেকেরই প্রেশার এবং ডায়াবেটিস আছে, হাই প্রেশার এবং ডায়াবেটিস, এবং আরও অনেক কিছু রোগ থাকতে পারে, থাইরয়েডের সমস্যা খুব কমন। তো সুতরাং এরা যদি সুস্থ অবস্থায় প্রেগনেন্ট হন তাহলে এটা অনেক ভালো। সুতরাং এটা একটা প্রতিরোধ। 2 নম্বর হলো ডেলিভারি হওয়ার পরপর যেগুলো ভাবে চেক আপ করতে বলা হচ্ছে সেভাবে করা। স্বাস্থ্যকর্মী বা ডাক্তার যদি বলেন যে আরও ঘন ঘন আসতে হবে কিংবা অমুক জায়গায় যেতে হবে, আমরা তো কত জায়গায় রেফারও করে দিই, তাই না? ভেরি স্পেশাল কেয়ার নিতে হয়, তো সেগুলো করা। ডেলিভারিটা সময় মতো করুন। ডেলিভারির পরে আমরা জানি যে এই মৃত্যুগুলো যেগুলো বলা হয়েছে এগুলো কিন্তু বেশিরভাগ হয় ডেলিভারির পরে প্রথম 7 দিনের মধ্যে। আচ্ছা, কারণ এইটা কিন্তু হয়ে থাকে আগে থেকে, জটিলতাটা হলো প্রসবের সময়, কিন্তু এই ডেথগুলো পরবর্তীতে হয়। এবং আমরা কিন্তু আজকাল মাতৃমৃত্যু নিয়ে কথা বলছি, নবজাতকের কথা কিন্তু বলছি না। আমরা আমাদের ম্যাটার্নাল মর্টালিটি রেট এখন মানে আন্তর্জাতিক জরিপ অনুযায়ী 123, আমাদের দেশের যে বিবিএস আছে সেই তুলনায় ধরেন 150 প্রতি লক্ষ জীবিত জন্মে। কিন্তু নিউবর্ন ডেথ মানে হওয়ার পরপর যে মৃত্যু সেটা কিন্তু অত্যন্ত বেশি। আমরা বললাম যে আমাদের মাতৃমৃত্যু হচ্ছে কত বলেছি যে 123 এরকম, কিন্তু নবজাতকের মৃত্যু অনেক অনেক বেশি, অনেক বেশি, এবং সমপরিমাণ স্টিল বার্থ হয়, মানে মৃত শিশু জন্মগ্রহণ করে। এগুলো সবগুলো ঠেকানো সম্ভব এই সমস্ত সব ইন্টারভেনশন দিয়ে। এগুলোই যদি আমরা করি তাহলে শুধু মা নয়, নবজাতকদের, আমাদের শিশুদের অনেক ভালো রাখতে পারি, 1 নম্বর। 2 নম্বর, আপনারা সিপি বলে একটা কথা কেউ শুনেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে সেরেব্রাল পলসি। এই প্রসবের সময় কিংবা ম্যালনিউট্রিশন বলেন, কম ওজনের শিশু বেঁচে থাকলো কিন্তু সেই বাচ্চার কোনো অর্থ নেই অনেক সময়। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাগুলো একদম অ্যাবনর্মাল থাকে, মানে ওরা নিজেদের কোনো কাজ করার বুদ্ধি বলেন কিংবা শারীরিক দক্ষতা বলেন অনেক শিশু হারিয়ে ফেলে, কারণ এই জটিলতাগুলোতে ওর ব্রেন সঠিক সময়ে সঠিক অক্সিজেন কিংবা জিনিসটা পায় না, তাতে করে ওর ব্রেন ডেথ হয়ে যায়, অনেক সময় ক্ষতি হয়ে যায়। এবং এটা পর্যায়ে আছে, এক একটা শিশু হয়তো বুদ্ধি প্রতিবন্ধী হলেও কোনো শিশু আছে দেখবেন সারা জীবন তাকে শুয়েই থাকতে হয়, এমন শিশু আছে আমাদের, প্যারালাইজড হয়ে যায়। তো এগুলো সব কিছুর সাথে এগুলো জড়িত আছে। সুতরাং আমি যে কথাটা বলছিলেন দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সচেতনতার কোনো বিকল্প নাই, সুতরাং আমাদের সচেতন থাকতে হবে। কিন্তু এইগুলো শুধু পাবলিক সচেতন হলো, কিন্তু আমাদের দেশের সার্ভিস ডেলিভারি আমরা যদি বলি, আমরা সবখানে সব কিছু নিয়ে প্রস্তুত আছি কিনা, সব লেভেলে মা কত দূর আসবেন, তার রেফারেল ব্যবস্থা, এগুলো
সব পর্যায়ে থেকে করা উচিত। এবং আমরা যদি সবই সরকারের উপরে ছেড়ে দিই সেটাও আবার ঠিক না, তাহলে আমরা কি করছি, তাই না? সমাজের অনেক দায়িত্ব আছে, পরিবারের অনেক দায়িত্ব আছে, এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকটি ব্যক্তিকে আসলে সচেতন থাকা প্রয়োজন। একটি পরিবারে কোনো মা যদি গর্ভবতী হয়, সেই গর্ভবতী মা এবং তার অনাগত সন্তানের সুস্থতার লক্ষ্যে পরিবারের প্রত্যেকটি মানুষের সমানভাবে এবং সমাজের দায়িত্ব পালন করাটা অত্যন্ত কর্তব্য। এবং আমি বারবার বলেছি এটা কিন্তু মেয়েটির অধিকার, এটা কিন্তু তার প্রতি কোনো দয়া নয়। আমি যদি না করি সেটা আমি ফেল করছি। নিশ্চয়ই এক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে আসলে সচেতন হতে হবে। আমরা কিন্তু সচেতন না, আমরা মনে করি ও মাকে নিয়ে গেলাম না, মানে ও গেল না কিংবা কিছু, ব্যাপারটা কিন্তু তাই নয়। তাকে কিন্তু আমার নিয়ে যাওয়া উচিত ছিল, সেবাটা যাতে পায় সে ব্যাপারে সবাইকে আমি বলবো দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। নিশ্চয়ই, এটির কোনো বিকল্প নেই। স্যার, গর্ভকালীন সেবা এবং গর্ভস্থ শিশুর পুষ্টি নিয়ে আমরা কথা বলছিলাম। এই যে পুষ্টির বিষয়টি চলে এলো, অনেক বাচ্চারা জন্মের পরবর্তী সময়টিতে অপুষ্টিতে মারা যাচ্ছে বা বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে মারা যাচ্ছে। তো গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর পুষ্টির অবস্থা উন্নয়নের লক্ষ্যে এসএমসি ভূমিকা কতটুকু? দেখেন, এই যে আলোচনাগুলো করলাম, প্লাস আমরা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের কথা বললাম, আমরা এএনসি সার্ভিসের কথা বললাম, এসএমসি সারা দেশে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এএনসি সার্ভিসের হার যাতে বাড়ে, মারা যাতে এএনসি সার্ভিস পায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে, মফস্বল শহরে। এটার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের কথা বলে যাচ্ছি। আমরা বাংলাদেশে প্রথম এই কার্যক্রমটা শুরু করেছি। দেখেন, এই বিষয়টা এত ইম্পর্টেন্ট কেন আমি বলছি, বাংলাদেশে 100টা সন্তানের মধ্যে যে শিশু জন্মগ্রহণ করে তার মধ্যে 18টা শিশু তারা আন্ডারওয়েট হয়। আন্ডারওয়েট কেমন? তারা 2.5 কেজির নিচে হয়। এই যে 2.5 কেজির নিচে একটা শিশু হলো, সে ম্যালনারিশ, এবং সে কিন্তু যখন অ্যাডাল্ট হবে তখনও তার কনসিকুয়েন্স থাকে। তার মধ্যে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তার মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা তো এটা চাই না। আমরা চাই প্রতিটি শিশু সে যখন তার প্রেগনেন্টকালীন সময়ে বেড়ে উঠবে, সে যেন পুষ্টি নিয়ে বেড়ে ওঠে, এবং যখন সে অনাগত সন্তান আসবে পৃথিবীতে, সেও যেন পুষ্টি নিয়ে বেড়ে ওঠে এবং পুষ্টি নিয়ে আসে। সেখানেও কিন্তু একটা বড় সমস্যা, যদি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের অভাব থাকে তাহলে কিন্তু সে ওই পুষ্টিটা পাবে না। তো এইভাবে আপনি দেখতে পারেন যে বাংলাদেশে পুষ্টি ব্যবস্থার উন্নয়নের জন্য এই সাপ্লিমেন্টের কোনো বিকল্প মনে হয় নাই। কেন, নর্মাল খাবার থেকে এই পুরোপুরি পুষ্টি পাওয়া সেটা অত্যন্ত দুরূহ ব্যাপার। সেইটা একদিকে। আর একদিকে এই সার্ভিসের কথা বলি, আপা বলছেন সচেতনতার কথা বলি। এটা যদি না হয়, সেন্টারে ডেলিভারি না হয়, যে কোনো প্রেগনেন্ট মা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। যার জন্য আমরা বলি সবগুলো প্রেগনেন্ট মারই সেন্টারে, কোনো না কোনো সেন্টারে ডেলিভারি হোক। তা নাহলে আমরা জানি না কখন কিন্তু ঝুঁকি হবে। আমরা কেউই বলতে পারবো না যে পোস্টপার্টাম হ্যামারেজ এর হবেই না। তো এই যে সার্বিকভাবে চিন্তা করলে আমরা বলতে পারি যে যদি এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া যায়, এবং এসএমসি চেষ্টা করছে দেশব্যাপী এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সার্ভিসটাও বৃদ্ধি, তাহলে আমি মনে করি যে আমরা আছি, সরকারি প্রচেষ্টা আছে। আমাদের সাথে কিন্তু খুব ঘনিষ্ঠ পার্টনার আমাদের ওজিএসবির সাথে আমরা খুবই কোলাবোরেশন আছে আমাদের, আমরা একসাথে কাজ করি। অন্য বেসরকারি প্রতিষ্ঠান আছে, সবাই সম্মিলিতভাবে কাজ করলে এ ব্যাপারে আমার মনে হয় আরও পজিটিভ একটা অবস্থা আমরা ক্রিয়েট করতে পারবো। দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।